হ্যালো বন্ধুরা, আমি আইরিন। আর আমি এমন কিছু মুভি এক্সপ্লেন করি যা তোমাদের মাথায় সপ্তাহখানেক তো থাকবেই। তেমনই একটি মুভি হলো 2021 সালে রিলিজ হওয়া বলিউড মুভি হাসিনা দিলরুবা। ছবিটি রিলিজ হওয়ার সাথে সাথেই এর কাহিনী সবাইকে অবাক করে দেয়। শেষের 30 মিনিট তো মাথায় নষ্ট করে দিবে। আমি দাবি করে বলতে পারবো যে এরকম লাভ স্টোরি তোমরা কখনো আগে শোনোনি। ছবিটি প্রথমে কমেডি, পরে রোম্যান্স, আর লাস্টের দিকে এমনভাবে ব্রেন নিয়ে খেলতে আরম্ভ করে যা দেখে তুমি নিজেই বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে। তাই অবশ্যই এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখো। ছবির প্রথমেই আমাদের জোয়ালাপুর শহরকে দেখানো হয়, যেখানে নদীতে একটি লোক সাঁতার কেটে যাচ্ছিল। এটা আমি এজন্য বলছি কারণ এই সিনটি অনেক ইম্পর্টেন্ট, যার সম্পর্কে তোমরা শেষে বুঝতে পারবে। পরে রানী নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা রাস্তায় কুকুরদের মাংস খাওয়াচ্ছিল। তখনই হঠাৎ তার পিছনে অনেক বড় ধামাকা হয়। যেই ঘরে ব্লাস্ট হয়েছিল সেটা রানীদেরই ঘর ছিল। সে ভয়ে ভয়ে ঘরের ভিতরে যায়। ঘরে গ্যাসের বোতল ব্লাস্ট হয়ে গিয়েছিল, যাতে ঘরের ভিতর সবকিছুই তছনছ হয়ে গেছে। তখন রানী দেখে ওইখানে একটি কাটা হাত পড়েছিল, যেখানে রানী নামের ট্যাটু ছিল। ওই হাত তার জামাই রিশুর ছিল, যার কিনা ওই ব্লাস্টে মৃত্যু হয়ে গেছে। এখন ওইখানে আসা পুলিশ কনস্টেবল ইন্সপেক্টর কিশোরকে বলে যে আমরা যে লাশ পেয়েছি তার মৃত্যু এই ব্লাস্টে হয়নি, তার মাথায় আঘাত করে আগেই তাকে মেরে ফেলা হয়েছিল। তার মানে এটা কোনো দুর্ঘটনা না, বরং প্ল্যানিং করা ষড়যন্ত্র। এখানে ইন্সপেক্টর মৃত ব্যক্তি রিশুর বউ রানীকেই সন্দেহ করে। পরে মুভি 6 মাস ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে রিশু তার পরিবারের সাথে তার জন্য মেয়ে দেখতে যাচ্ছে। যখন সে মেয়েটির বাড়িতে পৌঁছে যায় তখন আমরা জানতে পারি যে রিশু রানীকেই দেখতে এসেছে। রিশুর মার নেচার নর্মাল ইন্ডিয়ান মায়েদের মতোই ছিল। সে ওইখানে মেয়ে সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করতে আরম্ভ করে। রানী লুকিয়ে লুকিয়ে রিশুকে দেখছিল। তখনই তার খালা এসে বলে যে ছেলেটি একদম সহজ সরল, তুমি একেই বিয়ে করে ফেলো। রানী বলে যে হ্যাঁ, দেখতে তো সহজ সরলই মনে হচ্ছে। তার খালা বলে যে তোমার আগের সব বয়ফ্রেন্ড থেকে তো অনেক ভালোই আছে। পরে তার খালা বাইরে গিয়ে রিশুকে বলে যে রানী তোমাকে রান্নাঘরে ডাকছে। তাই রিশু রান্নাঘরে যায় রানীর সাথে দেখা করতে। রিশু একদমই সহজ সরল ছিল, তাই সে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। রিশু তো কিছুই বলতেই পারছিল না, তাই রানী তার সম্পর্কে বলতে আরম্ভ করে। সে বলে যে সে লিটারেচার নিয়ে লেখাপড়া করেছে আর টাইম পাসের জন্য একটি সেলুনে জব করে। আর সে একদমই রান্না আর ঘরের কাজকর্ম করতে পারে না, কিন্তু সে অনেক ভদ্র। পরে রানী রিশুকে জিজ্ঞেস করে যে আপনি দীনেশ পান্ডেজির বই পড়েছেন? সে বেস্ট ক্রাইম নোভেলার, ছোট ছোট শহরেই বড় বড় খুন করে ফেলে আর কেউ বুঝতেও পারে না। রিশু বলে যে সে এই সম্পর্কে কিছুই জানে না, কিন্তু এবার সে তার বই অবশ্যই পড়বে। রানী এখন তাকে তার হবি সম্পর্কে জিজ্ঞেস করে। পরে রিশু বলে যে সে একজন ইঞ্জিনিয়ার আর ঘরের নষ্ট হওয়া জিনিসপত্র ঠিক করতে তার অনেক ভালো লাগে। তাই রানী তাকে রান্নাঘরের নষ্ট ফ্যানকে ঠিক করতে বলে। এদিকে রিশুর মা টেনশন হচ্ছিল যে তারা রান্নাঘরে কি করছে। তাই সে ওয়াশরুমের বাহানা দিয়ে গিয়ে দেখে যে তার ছেলে তো নষ্ট ফ্যানকে ঠিক করছে। ওই একদিনের দেখাতেই রিশু তো রানীকে অনেক পছন্দ করে ফেলেছে, তাই সে রানীকেই বিয়ে করতে চাইছিল। কিন্তু তার মা একদমই রাজি হয় না। ওই দিন রান্নাঘরে গিয়ে সে যা দেখেছে তাতেই সে মেয়ের স্বভাব বুঝতে পেরেছে। এদিকে রিশু তো রানীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সে এখন চোখ খুলেও রানীর স্বপ্নে দেখছিল। এখন সে চশমার পরিবর্তে কন্ট্রাক্ট লেন্স লাগাতে আরম্ভ করে। রানীর ফেভারিট বইও পড়তে আরম্ভ করে। আর সে তো রানীর নামে পার্মানেন্ট ট্যাটুও তার হাতে বানিয়ে ফেলেছিল। অনেক কষ্টে সবাইকে রাজি করানোর পর ধুমধাম করে তাদের বিয়ে উদযাপিত করা হয়। এখন সিন আবার প্রেজেন্টে এসে পড়ে, যেখানে রানী পুলিশ স্টেশনে বসেছিল। এখন পর্যন্ত রিশুর মৃত্যুর 2 মাস হয়ে গেছে, কিন্তু ইন্সপেক্টর এখনো মনে করছিল যে এই খুন রানীই করেছে। ইন্সপেক্টর রানীকে সব সত্য বলতে বলে। সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পারি যে বিয়ের পর রানী এখন রিশুর বাড়িতে এসে পড়েছে। কিন্তু নতুন বউ আসার খুশিতে ওইখানে কিছুই উদযাপন করা হচ্ছিল না। রানী বুঝতে পারে যে রিশু একটু বেশি সহজ সরল। ওই রাতে তাদের ভিতর কিছুই হয় না আর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রানী ঘুম থেকে উঠে চা চাইছিল, তাই রিশু চা বানানোর জন্য যাচ্ছিল, কিন্তু তার মা তাকে থামিয়ে দেয়। রানীর শাশুড়ি তাকে বলে যে আজকে মুখ দেখানোর অনুষ্ঠান হবে, তাই তোমার হাতে পকোড়া বানিয়ে নিয়ে আসো। এটা শুনে রানী বলে যে আমি তো কিছুই বানাতে পারি না। শাশুড়ি রেগে যায় আর বলে যে তোমার মা তো বলেছিল তুমি সবকিছুই বানাতে পারো। রানী বলে যে আমার মা তো এইভাবেই কত কিছু বলে, আপনি ওগুলো কানে নিয়েন না। এসব কথা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়, তাই রিশুকেই চা বানানোর জন্য যেতে হয়। ওই দিন রাতে রানী রিশুকে পটানোর জন্য ছোট্ট সুন্দর পোশাক পরে আসে। রিশু তাকে দেখে অনেক নার্ভাস হয়ে যায়। রানী তাকে জিজ্ঞেস করে যে আমার আগে কি কাউকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলে? রিশু বলে যে হ্যাঁ গিয়েছিলাম, সে অনেক সুন্দর ছিল আর ইটালিয়ান খাবারও রান্না করতে পারত। রিশুর এই কাহিনী শুনে রানীর মুডই নষ্ট হয়ে যায়, তাই সে অনেক রেগে যায় আর জোরে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে রিশু বাথরুমে গিয়ে লুকিয়ে বসে পড়ে। সকালে উঠেই সে দেখে যে তার মা তো অনেক রেগে আছে।
রানী বিউটি পার্লারে কাজ করত, তাই সে রিশুর বাবার চুল কালার করে দিয়েছে, যার কারণে তার মা এত রেগে আছে। সে মনে করছিল যে ছেলের বউ এসে সব কাজ করবে, ঘরকে সামলাবে, কিন্তু রানী তো পার্লারের কাজ ছাড়া আর কিছুই করতে পারে না। রাতে তাদের মদ খাওয়ার মজলিস বসে, যেখানে তার বন্ধু আজগর আর তার বাবাও ছিল। আজগর তাকে বলে যে এখন তুমি তোমার বউকে একটু কন্ট্রোলে আনো, তুমি কাজকর্ম শিখাও, সকালে বউকে নাস্তা বানিয়ে দিতে বলো, এগুলোই তো সব জামাইরা করে থাকে। ওইদিকে রানীর মা আর খালা তাকে বলে যে রিশুকে আরো পটানোর চেষ্টা করো, তোমার শাড়ির আঁচল ফেলে তাকে আকর্ষিত করো। এখন রিশু আর রানী তাদের পরিবারের কথাই আমল করতে আরম্ভ করে। রিশু যখনই রানীকে কিছু বলতে যায় তখনই রানী ইচ্ছা করে তার আঁচল ফেলে দেয়। এগুলো দেখে রিশু আরো নার্ভাস হয়ে যায়। যতবার রানী এরকম করছিল ততবারই রিশুর মা এগুলো দেখছিল। এখানের সিনগুলো সত্যি অনেক ফানি ছিল, যা না দেখে আমার কথায় তোমরা বুঝতে পারবে না। এখানে প্রত্যেকটি সিনে রিশুর মার এক্সপ্রেশন দারুণ ছিল। এরপর রিশুর বন্ধু তাকে অ্যাডভাইস করে যে এখন রানী তোমার থেকে যা চাচ্ছে তা দিয়ে দাও। বন্ধুর এই কথায়ও রিশু রাজি হয়ে যায় আর বাড়িতে গিয়ে বিছানায় রানীর জন্য অপেক্ষা করতে থাকে। রানীও তার পরিবার থেকে একই রকম অ্যাডভাইস পেয়েছিল, তাই তারা তাদের কথা অনুযায়ী কাজ আরম্ভ করে। কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই রিশুর টাইম আউট হয়ে যায়। এতে রানীর মুড একদমই খারাপ হয়ে যায়, তাই সে তার সব আশা চেপে রেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রিশু উঠে ওয়াশরুমে চলে যায়। তখনই রানীর মার ফোন আসে। সে রানীকে জিজ্ঞেস করে যে কিছু হয়েছে কিনা। তখন রানী বলে যে রিশু তো ডেড ফেল রকেটের মতো, যে কিনা ফাটার আগে শেষ হয়ে গেছে, তার দ্বারা কিছুই সম্ভব না। এই সব কিছুই রিশু ওয়াশরুমের ভিতর থেকে শুনে ফেলে। সে এসব কথায় অনেক কষ্ট পায়, তাই সে রানীকে ইগনোর করতে আরম্ভ করে। রানী অনেকবারই তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে ঠিকমতো রানীর সাথে কথা বলে না। একদিন রানী তাকে জিজ্ঞেস করে যে এমন কি হয়েছে যে তুমি আমাকে ইগনোর করছো। তখন রিশু তাকে বলে যে ওই দিন সে সব কথাই শুনে ফেলেছিল। রিশু তাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন জামাই চাইছিলে। তখন রানী বলে যে যে কিনা সুদর্শন হবে, সেন্স অফ হিউমার ভালো হবে, আরো অনেক কোয়ালিটির কথাই বলে। এটা শোনার পর রিশু বলে যে তোমার তো তাহলে 5 থেকে 6টি ছেলে একসাথেই লাগবে, কারণ একজন মানুষের ভিতর এতগুলো কোয়ালিটি পাওয়া অসম্ভব। রানী বলে যে এতগুলো না হোক, 2-1টা তো হতেই হবে। রিশু তাকে বলে যে তার অফিসের বস তাদের জন্য MBA কোচিং স্টার্ট করেছে, তাই অফিস শেষ করে সে ওইখানেই যাবে। আর সে যেমন ছেলে চেয়েছিল তেমন পায়নি, তার জন্য সে সরিও বলে। এরপর তাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায় আর তারা একজন অন্যজনের সাথে কথা বলাই ছেড়ে দেয়। একদিন রানী দেখে যে রিশু একটি মেয়ের সাথে কথা বলছে। এটা দেখে তার অনেক হিংসা হয় আর ওইখানেই সে রিশুকে অনেক কথা শোনায়। এই পর্যন্ত তো সব এরকমই চলছিল, কিন্তু কাহিনী এখানে নতুন মোড় নিয়ে নেয়, কারণ বাড়িতে রিশুর মার দূরসম্পর্কে ভাইয়ের ছেলে আসে কিছুদিন থাকার জন্য। রানী তার সাথে দেখা করে আর তাদের মধ্যে কিছু কথাও হয়। ছেলেটির নাম নীল ছিল। সে ট্যুরিস্টদের রিভার রাফটিং রাইড করানোর জন্য এসেছিল। নীল বুঝতে পারে যে রিশু আর রানীর সম্পর্ক বেশি ভালো না। নীল ঠিক ওই রকমই ছেলে ছিল যার কল্পনা জল্পনা রানী সবসময় করে থাকতো, তাই সে ধীরে ধীরে তার সাথে অ্যাটাচ হতে থাকে। রানী রান্নাঘরে কখনো কাজ করে না, কিন্তু সে নীলের জন্য চা বানিয়ে নিয়ে যায়। নীল বলে যে সে রানীর হাতের রান্না খেতে চায়, তাই রানী রান্না করতে আরম্ভ করে। ওইদিকে রিশু মনে করে যে হয়তো রানী তার রাগ ভাঙানোর জন্য এসব করছে। রিশুর মাও রানীকে কাজ করতে দেখে খুশি হয়। একদিন রানী রান্নাঘরে কাজ করছিল, তখন নীল এসে তার সামনের চুল কানের পিছনে দিয়ে চলে যায়। রানী তার রুমে গিয়ে তাকে আর এরকম করতে মানা করে দেয়, কিন্তু তখনই তাদের মধ্যে একটি মুহূর্তের সৃষ্টি হয়। পরে তারা কেউই কাউকে সামলিয়ে রাখতে পারে না আর ইন্টিমেট হয়ে যায়। এখন নীল বলে যে সে রানীর হাতের মাটন খেতে চায়। রানী পিওর ভেজিটেরিয়ান ছিল, তারপরও সে নীলের জন্য মাটনও রান্না করার জন্য তৈরি হয়ে যায়। রিশুর মা তাকে তাদের রান্নাঘরে মাটন রান্না করার অনুমতি দেয় না, তাই রিশু তাকে আলাদা করে একটি রান্নাঘর বানিয়ে দেয় মাটন রান্না করার জন্য। রানী অনেক সুন্দর করে মাটন রান্না করে নিয়ে আসে, কিন্তু তার শাশুড়ি বলে যে রিশুকে পরে খাইয়ে দিও। আর নীল তো হঠাৎ করেই ব্যাগ গুছিয়ে চলে গেছে। এটা শুনে রানী শকড হয়ে যায়। সে চিন্তা করে যে হঠাৎই কেন চলে গেল। তখন সে বুঝতে পারে যে আসলে নীল পালিয়ে গেছে। রাতে রিশু বাড়িতে আসে, পরে রানী তাকে তার রান্না করা মাটন খাওয়ায়। এসব দেখে রিশু অনেক খুশি হয়, কারণ সে মনে করছিল যে রানী এই সব কিছু তার জন্যই করছে। কিন্তু রানী তাকে সব সত্য বলে দেয়। সে বলে যে সে ওই মাটন নীলের জন্য রান্না করেছে। সে তাকে পছন্দ করতে আরম্ভ করেছিল, কিন্তু নীল তাকে ছেড়েই পালিয়ে গেছে। এগুলো শুনে রিশু তখন একদমই রিয়াক্ট করে না। সে তার খাবারই এমনভাবে ব্যস্ত ছিল যেমন সে কিছুই শুনতেই পারছে না। কিন্তু সত্য জানার পর ভিতর থেকে সে একদমই ভেঙে গিয়েছিল। পরে সে তার আগের রূপে ফিরে যায় আর নীলের সাথে দেখা করতে নয়ডা চলে যায়। যখন সে নীলকে দেখে তখন একটি স্ক্রু ড্রাইভার নিয়ে রাগান্বিত হয়ে তার উপর হামলা করে দেয়, কিন্তু সে নীলকে একদমই মারতে পারে না। নীল উল্টো তাকে অনেক মারে। এখন রিশু বাড়িতে ফিরে আসে। রানী তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে।
তখন সে বলে যে সে নীলের সাথে দেখা করতে গিয়েছিল আর তার হাতেই মার খেয়ে ফিরে এসেছে। রানী তার কার্যকলাপের জন্য রিশুর কাছে ক্ষমা চায়, কিন্তু রিশু তার কোনো কথাই শোনে না আর বলে যে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকে কিছু করে ফেলবো, মেরেও ফেলতে পারি, বলা যায় না। তাই রানীও তার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর নিচে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করতে থাকে। তখনই ওইখানে কিছু বদমাইশ ছেলে এসে পড়ে আর রানীর সাথে ফ্লার্ট করতে আরম্ভ করে। ওইখানে রিশু এসে রানীকে ভিতরে যেতে বলে। ওই ছেলেগুলো নীলের বন্ধু ছিল, তাই তারা তার নাম নিয়েই রিশুকে বিরক্ত করে। রানী দেখে যে তার জন্য রিশুকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। এখন রানী তার ভালোবাসাকে অনুভব করতে পারছিল আর সে এই বাড়িতে থাকারই ডিসিশন নেয়। রানীকে দেখলে রিশুর মনে নীল আর রানীর ওই মুহূর্তের কথাগুলো চলে আসে। রিশু তাদের ইন্টিমেট হওয়ার সিন কল্পনা করতে আরম্ভ করে। এখন তার মনে রানীর জন্য অনেক ঘৃণা ছিল। পরের দিন যখন রানী সিঁড়ি থেকে নামছিল তখন সে হঠাৎ সিঁড়ি থেকে পিছল খেয়ে পড়ে যায়। রিশু ওইখানেই ছিল, কিন্তু তারপরও সে রানীকে কোনো সাহায্যই করে না। পরে গিয়ে রানী অনেক ব্যথা পেয়েছিল। সে দেখে যে সিঁড়িতে পেপার সোপ ছিল। সে বুঝতে পারে যে তাকে সিঁড়ি থেকে ফালানোর ষড়যন্ত্র করা হয়েছে। রানী রিশুর পার্স থেকে টাকা বের করতে গিয়ে তার পার্সে পেপার সোপের প্যাকেট দেখে। তখন সে বুঝতে পারে যে এই ষড়যন্ত্র আর কেউ না, রিশুই করেছিল। রিশু রানীকে তার কর্মের শাস্তি দিচ্ছিল। সে এভাবেই রানীর সাথে কিছু না কিছু করতেই থাকে। ব্যথা দিয়ে দিয়ে সে রানীকে তার ভুল বুঝাচ্ছিল। রানী জানতো যে রিশু এগুলো করলো, মনে মনে সে রানীকে অনেক ভালোবাসে, তাই সেও এগুলো চুপচাপ সহ্য করছিল। এক রাতে রিশু তাদের ছাদে মদ খাচ্ছিল। তখন রানী ওইখানে এসে বলে যে এভাবে তিলে তিলে আমাকে কষ্ট না দিয়ে তুমি আমাকে একবারই মেরে ফেলো না কেন। সে গিয়ে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে পড়ে আর তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে বলে। রিশু তার কাছে তো যায়, কিন্তু ধাক্কা দিতে পারে না। সে রানীকে যতই ঘৃণা করুক, ভালো তো অনেক বাসে। রানী তখন অনেক কান্না করে আর তার ভুলের জন্য ক্ষমা চায়। রিশু বুঝতে পারে যে রানী তার ভুল বুঝতে পেরেছে। পরে রিশু তাকে ক্ষমা করে আপন করে নেয়। এখন তারা ধীরে ধীরে একজন অন্যজনের কাছে আসতে থাকে। এটা তাদের ভালোবাসার নতুন চ্যাপ্টার ছিল। একদিন তারা দুজনেই কোথাও বাইরে ঘুরতে গিয়েছিল। তখনই একটি বাইকওয়ালা এসে তাদের গাড়ির সাথে ধাক্কা দেয়, যার কারণে তাদের গাড়ির সাইড আয়না ভেঙে যায়। পরে তারা জানতে পারে যে ওই বাইকওয়ালা অন্য কেউ না, নীলই ছিল। রানী নীলকে দেখে অনেক রেগে যায় আর গাড়ি থেকে বের হয়ে তার বাইকের আয়নাও ভেঙে দেয়। নীল রিশুকে বলে যে আমার বাইকের পিছনের সিট খালি হয়ে গেছে, রানীকে জিজ্ঞেস কর সে কি বসতে চায় কিনা। এটা শুনে রিশু অনেক রেগে যায় আর গাড়ির স্পিড বাড়িয়ে নীলের পিছু নেয়। সে বুঝতে পারে যে রিশু যতটাই সহজ সরল হোক না কেন, রানীর জন্য সে সবকিছুই করতে পারবে। রিশু নীলের বাইককে অনেক ভারী ধাক্কা দেয়, কিন্তু যেমন তেমন ভাবে নীল ওইখান থেকে পালিয়ে যায়। এই দৌড়াদৌড়ির কারণে রিশুর গাড়ি নষ্ট হয়ে যায়, তাই তারা মেকানিকের কাছে ঠিক করতে যায়। ওইখানে তারা দুজনেই কথা বলতে আরম্ভ করে আর তখনই তারা অনেক কাছাকাছি এসে পড়ে আর ওইখানেই তারা ইন্টিমেট হয়ে যায়। এভাবে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরে সিন বর্তমানে চলে আসে, যেখানে দেখানো হয় যে পুলিশ রানীর ঘরের আশেপাশে সবাইকে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। এক প্রতিবেশী তাদের বলে যে প্রথমে নীল ঘরের ভিতর গিয়েছিল, পরে রিশু ঘরে যায় আর কিছুক্ষণ পর রানী বাইরে আসে। রানী একটা বাচ্চাকে বলে রিশুকে দরজা বন্ধ করতে বলে। যখন বাচ্চাটি দরজা বন্ধ করতে যায়, সে দেখে যে দরজা তো রিশু না, নীল বন্ধ করেছে। এখন পুলিশ অফিসার ওইখানে থাকা একটি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে। রিক্সাওয়ালা বলে যে তার রিক্সা দিয়েই রানী বাজারে গিয়েছিল। পরে সে ওইখানে রানীর জন্য অপেক্ষা করে, আবার তার রিক্সা দিয়েই তাকে বাড়িতে পৌঁছে দেয়। সে রিক্সা থেকে নেমে কুকুরদের খাওয়াচ্ছিল আর তখনই ব্লাস্ট হয়ে গেছে। পুলিশ বুঝতেই পারছিল না যে সত্য কোনটা। তখনই তার কাছে একটি ফোন আসে। সে পুলিশ স্টেশনে ফেরত চলে যায়। ওইখানে গিয়ে সে একটি ভিডিও দেখে, যেখানে দেখা যাচ্ছিল যে একটি ছেলে নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে পালিয়ে গেছে। এটা ওই সিনই ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ইন্সপেক্টর বুঝতে পারে যে ওইটা নীল ছিল, যে কিনা রিশুকে মেরে পালিয়েছে। তখনই ওইখানে একটি সিনিয়র অফিসার আসে। সে বলে যে তোমরা 2 মাস ধরে একটি কেসের পিছনেই লেগে আছো, তারপরও খুনিকে ধরতে পারলে না। এজন্য আর তোমাদের এই কেসে কাজ করতে হবে না, এখন অন্য কোনো প্রজেক্টে কাজ করো। ইন্সপেক্টর অফিসার থেকে অনেক রিকোয়েস্ট করে 2 দিনের সময় চেয়ে নেয়। এখন তারা ওই ভিডিওটি রানীকে দেখায় আর তাকে জিজ্ঞেস করে যে নীল কোথায় আছে, কিন্তু সে কিছুই বলে না। ইন্সপেক্টর বুঝতে পারে যে সে এভাবে কিছুই বলবে না, তাই তাকে ভিতরে নিয়ে অনেক মারধরও করে, কিন্তু সে তারপরও কিছুই বলে না। এখন ইন্সপেক্টর তাকে ছেড়ে দিতে বলে, কারণ সে প্ল্যান করে যে লাই ডিটেক্টর লাগিয়ে সব সত্য বের করে নেবে। রানীকে পরের দিন লাই ডিটেক্টর টেস্টের জন্য ডাকানো হয়। এর আগে সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে সে তার জোতায় একটি তারকাটা ঢুকিয়ে দেয়, যাতে সে অনেক ব্যথা পাচ্ছিল। লাই ডিটেক্টর হার্টবিট মেপে মিথ্যা নাকি সত্য তা ডিসাইড করে, কিন্তু হার্টবিট যদি আগে থেকেই বেশি থাকে তাহলে কিছুই বুঝতে পারবে না। তাই সে এই প্ল্যান করেছে। তারকাটা তার পায়ে ঢুকানোর কারণে সে ব্যথা পাচ্ছিল, তাই তার হার্টবিট অনেক বেশি ছিল। এখন তার টেস্ট স্টার্ট হয়ে যায়। তাকে জিজ্ঞেস করা হয় যে ওই দিন কি হয়েছিল। সিন এখানে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়।
যেখানে দেখানো হয় যে রিশুর মা বাবা কোনো আত্মীয়র বাসায় চলে গেছে। আর ওই দিন রিশুর কিছু বন্ধু আসার কথা ছিল, তাই রানী রান্না করার জন্য সবকিছু প্রিপেয়ার করছিল। পরে সে রান্নার প্রয়োজনীয় কিছু আনার জন্য রিশুকে পাঠায়। রিশু ওই সবকিছু নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়ে। রিশু বাড়িতে এসে দেখে যে ওইখানে নীল এসেছে আর রানীর সাথে কথা বলছে। রানী তাকে বলে যে এই নীল শুধু তাকে বিরক্ত করতে এখানে এসেছে। তখন রিশু রানীকে বাইরে যেতে বলে, আর রিশু নিজেই নীলের সাথে কথা বলতে চাইছিল। রানী ওইখান থেকে বাজারে চলে যায়। সে কসাইয়ের কাছে গিয়ে মাংসের বড় একটি টুকরা নেয়। পরে সে ওইখান থেকে এসে পড়ে আর ফিরে এসে সে কুকুরদের খাবার দিচ্ছিল। তখনই ওইখানে ব্লাস্ট হয়ে যায়। যখন সে ঘরে গিয়ে দেখে তখন রিশুর কাটা হাত ওইখানে পড়েছিল। লাই ডিটেক্টরের রিপোর্ট একদমই নর্মাল আসে। ডক্টর ইন্সপেক্টরকে বলে যে হার্টবিট রানীর বেশি ছিল আর পুরো টেস্টে রানীর হার্টবিট একরকমই ছিল। এবার আমি তাকে এমন প্রশ্ন করব যাতে শুধু হ্যাঁ বা নাতেই উত্তর দিতে হবে। তখনই ডক্টর লক্ষ্য করে যে রানী লেংড়িয়ে লেংড়িয়ে চলছিল। ডাক্তার বুঝতে পারে যে এখানে কোনো ভেজাল আছে। রানীকে জুতা খুলতে বলা হয়। পরে তারা জানতে পারে যে ওই জুতার ভিতর তারকাটা লাগানো ছিল, এজন্যই রানীর হার্টবিট বেশি ছিল। এখন তাকে পুনরায় প্রশ্ন করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি রিশুকে মেরেছে। রানী উত্তর দেয় না, কিন্তু তারপর লাই ডিটেক্টর কোনো মিথ্যাই ধরতে পারে না। এদিকে সিনিয়র অফিসারের দেওয়ার সময় শেষ হয়ে গেছে, কিন্তু এখনো ক্লিয়ার হয়নি যে ওই খুন কি রানী করেছে নাকি অন্য কেউ। তাই অফিসার তাকে এই কেস বাদ দিয়ে অন্য কেসে কাজ করতে বলে। আমরা দেখতে পারি যে রানীর ওপর লাগানো সব প্রতিবাদী সরিয়ে নেওয়া হয় আর এই কেসও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ইন্সপেক্টর তারপরও এই কেস সম্পর্কে চিন্তা করে, কারণ সে এটাকে অনেক পার্সোনালি নিয়ে ফেলেছিল। এভাবেই 5 বছর হয়ে যায়, যার পরও সে আসল খুনিকে বের করতে পারে না। এখন তার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। সে ট্রেনে করে ওই জায়গাতেই যাচ্ছিল। তখনই তার নজর বইয়ের দোকানের ওই নোভেলের ওপর পড়ে যা রানী পড়তো। ইন্সপেক্টর ওই বইটি পড়ার জন্য কিনে ফেলে। ইন্সপেক্টর যখন বই পড়া আরম্ভ করে ধীরে ধীরে সে সব রহস্য বুঝতে পারে। সে বুঝতে পারে যে ওই দিন আসলে কি হয়েছিল। ওই দিন রিশু জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিল, কিন্তু সে তাড়াতাড়ি জিনিসপত্র কিনে বাড়িতে চলে আসে। তখন সে দেখে যে নীল রানী কথা বলছিল। রানী তাকে বলে যে নীল আমাকে অনেক বিরক্ত করছে। নীল তখন উল্টাপাল্টা কথা বলতে আরম্ভ করে। সে রানীর ক্যারেক্টার নিয়েও অনেক কথা বলে। নীল বলে যে তার কাছে রানীর ভিডিও আছে আর ছবিও আছে, যা সে সব জায়গায় ছড়িয়ে দিবে। এটা শুনে রিশু অনেক রেগে যায় আর নীলকে মারতে আরম্ভ করে, কিন্তু সে নীলের সাথে পেরে উঠতে পারছিল না। নীল তার গলায় চেপে ধরে। তখনই রানী নীলের মাথায় ওই মাংসের টুকরা দিয়ে আঘাত করে দেয়। মাংসের টুকরাটি অনেক ভারী ছিল, যার কারণে নীলের ওইখানেই মৃত্যু হয়ে যায়। এখন দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। রানী পুলিশকে ফোন করতে বলে, কিন্তু রিশু এতে রাজি হয় না। সে বলে যে তুমি এর মৃত্যুর জন্য জেলে যাবে না। তার মাথায় ওই দিন এই নোভেলের একটি অংশ মনে পড়ে। সে রানীকে বলে যে তুমি শুধু আমি যা বলছি তাই করো। রিশু নীলের কাপড় খুলে নিজে পরে নেয়। পরে নীলের হাতও কেটে ফেলে। তারপর সে অনেক কষ্ট করে তার হাতকেও কেটে ফেলে আর নিজের কাটা হাতটি নীলের কাছে রেখে দেয়। রানী আজ পর্যন্ত ঘরের কোনো কাজ না করলেও রক্তকে পরিষ্কার করার জন্য সে ঘরকে ভালো করে মুছে ফেলে। এখন রিশু রানীকে নর্মালি বাইরে যেতে বলে। রানীও সেম রিশুর কথা মতো ওই সব করে যা আমাদের দেখানো হয়েছে। আর যে মাটনের টুকরা দিয়ে সে নীলকে মেরেছিল, সে ওই মাটনেরকে মার্কেটে গিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে আসে আর কুকুরদের খাইয়ে দেয়। এজন্যই কোনো মার্ডার ওয়েপেন পুলিশরা খুঁজে পায়নি। ওইদিকে ঘরে রিশু গ্যাসের বোতল খুলে দেয় আর আগুন লাগিয়ে পিছনের রাস্তা দিয়ে নদীতে লাফ দিয়ে ফেলে। কিছুক্ষণ পরই ওইখানে ব্লাস্ট হয়ে যায় আর রানীও ভিতরে চলে আসে। এখন ইন্সপেক্টর বুঝতে পারে যে এখানে রিশুর না নীলের খুন হয়েছিল। আর রানীকে বাঁচানোর জন্য সে তার হাতও কেটে ফেলে, যাতে সবাই মনে করে যে ওইখানে তার মৃত্যু হয়েছে, নীলের না। এখন রিশু ওই নদীতে সাঁতার কাটতে থাকে, কিন্তু তার হাত কাটা ছিল আর অনেক রক্ত বের হচ্ছিল, তাই সে নদীতে অজ্ঞান হয়ে নিচে ডুবে যায়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে আর রানীকে দেখানো হয় যে কিনা ট্রেন থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল। তখনই আমরা তার পিছনে রিশুকে দেখতে পারি আর আমরা জানতে পারি যে রিশু ওই দিন পানিতে ডুবে নেই, সে পানি থেকে উঠতে সক্ষম হয়েছিল। এখন রিশু রানীর হাত ধরে। এভাবে তাদের নতুন জীবনের শুরু হয় আর মুভিও এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটিতে আমাদের ভালোবাসার আসল অর্থ বোঝানো হয়েছে, যা আজকের যুগে দেখতে পাওয়া অসম্ভব। আমরা এখন এরকম ভালোবাসা খুব কমই দেখতে পারি, যে কেউ তার ভালোবাসার জন্য নিজেকে বলিদান দিতে পারে না। বন্ধুরা, রিসেন্টলি মুভিটির পার্ট 2 রিলিজ হতে যাচ্ছে আর শীঘ্রই আমি পার্ট 2 এর এক্সপ্লেনেশনও তোমাদের জন্য নিয়ে আসব। তাই আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মুভিটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।